বলে ম্যাডাম কালী পুজোর সময় বেশ গা ঢাকা ঢাকা ঠান্ডা পড়ে, এখন তো পড়ে না, আগে পড়ে যেত। বলছে ভালো পায়ে নুপুরের শব্দ শোনা যেত। এইবার তোমাদের আমি একটু ভালো করে দেখাই, দেখো এই দেখো। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে। আচ্ছা, প্রথমেই বলি একটু আশেপাশে আজকে কিন্তু অনেক জায়গায় স্বাধীনতা দিবস উপলক্ষে মিউজিক চলছে, একটুখানি সাউন্ড আসতে পারে, তার জন্য তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিলাম। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আজকে সোজা ঘটনায় যাব। সবাইকে বলবো কেমন আছো, আশা করি সবাই ভালো আছো, আমিও আগের থেকে একটু ভালো আছি। আচ্ছা, তোমাদের গতকাল আমি অনেক চেষ্টা করা সত্ত্বেও কিন্তু ঘটনা দিতে পারিনি, কারণ কালকে আমি তোমাদের জন্য একটি জায়গায় গিয়েছিলাম। তো সেখান থেকে আমি অনেকগুলো তোমাদের জন্য ভিডিও ফুটেজ কালেক্ট করে এনেছি। আজকে ঘটনার সাথে সাথে তোমাদের ফুটেজগুলো দেখাবো, তোমরা সাথে থাকো আর ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শোনো। সকলকে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকো। তাহলে চলো আজকে সোজা ঘটনায় যাই। বহুদিন ধরে আমাকে তুলিকা রায়চৌধুরী একজন ম্যাডাম, উনি আমাকে যোগাযোগ করছিলেন ফোনে, কিন্তু তোমরা জানো আমি ফোনটা এখন এমন একটা অবস্থায় রেখেছি যে হোয়াটসঅ্যাপ ছাড়া আমার সাথে ফোনে এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তো ম্যাডাম আমাকে দীর্ঘদিন ধরে ফোন করেন, পাননি। তারপর ম্যাডাম আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, উনি বলেন যে আমি একটা জায়গার আপনাকে আজকে ঠিকানা দিতে চাই। ওখানে প্রত্যেক বছর যখন পানি ফল হয়, মানে আমরা পানি ফল অনেকেই ভালোবাসি, জানি যে এই সিজনটা ঠিক এরকম সময় পানি ফল হয়। তো আমাদের ম্যাডাম বলেন যে পানি ফলের সিজনে যেখানে ম্যাডামের বাড়ি ঠিক ওইখানেই একটা পানি ফলের পুকুর আছে, বিশাল বড় একটা পানি ফলের পুকুর, জোড়া পুকুর। ম্যাডাম যেখানের অ্যাড্রেস দেন, ম্যাডামের বাড়ি হচ্ছে ওখান থেকে কিছুটা ডিস্টেন্স। ম্যাডাম বলেন আমাদের বাড়ির এইখানে দুটো জোড়া পুকুর আছে, ঠিক আছে। তো ওখানে পানি ফল চাষ হয়, আর প্রত্যেক বছর নাকি ওই যখন পানি ফল চাষ করে তখন নাকি অদ্ভুত ধরনের মধ্যরাতে ওখানে ওই পুকুরের মধ্যে কিছু অ্যাক্টিভিটিস হয়। সেটাই ম্যাডাম আমাকে বলেন। আমি পুরো বিষয়টা ম্যাডামের মুখ থেকে আগে জানি, জানার পর আমার নিজের পার্সোনালি খুব কৌতূহল হয় যে আমি ওই জোড়া পুকুরটা একবার দেখতে চাই। ম্যাডামকে যখন আমি সেটা জানাই, ম্যাডাম আমাকে বলেন যে যখন খুশি তুমি এসো, আমি তোমাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ম্যাডাম আমাকে অ্যাড্রেস দেন হোয়াটসঅ্যাপে। তো আমি সেখানে কালকে গেছিলাম তোমাদের জন্য সেই জায়গাটা দেখতে। সত্যি বলছি, সত্যি জায়গাটা এতটাই ভয়ঙ্কর, বিশ্বাস করবে না, পুরো গ্রাম্য পরিবেশ, একদম সরু রাস্তা, আর পুকুরটা যে পানি ফলের পুকুরটা জোড়া পুকুর, তোমরা দেখবে, তোমাদেরকে আমি ফুটেজ দেবো, তোমরা দেখলেই বুঝতে পারবে জোড়া পুকুর। তো এতটাই ভয়ঙ্কর সেই জায়গাটা। আর ওখানে ঘটনাটা এবার তোমাদের বলি। আমাদের ম্যাডাম বলেন যে শোনা, আমি 2007 সালে এখানে বাড়ি করি। আমি এখানে বাড়ি করার পর লোকের মুখে প্রায় 1.5-2 বছর পর থেকে জানতে পারি ওই পুকুরটার একটা ঘটনা। তো আমাদের বাড়িটা হচ্ছে পুকুর থেকে মোটামুটি ধরো যদি গাড়ি করে যাই ঘন্টাখানিক সময় লাগে, অনেকটা ডিস্টেন্স। কিন্তু ওখানে যে এরকম একটা সত্য ঘটনা ঘটে যেটা খুব লোমহর্ষক, সেটা আমি জানতে পারি আমার বাড়ির একটি কাজের বউর মাধ্যমে। প্রথমে আমি ওখানে যাওয়ার পর, যেহেতু আমি একজন শিক্ষিকা, আমার সেরকমভাবে পরিবেশে মেলামেশা করা, লোকের সঙ্গে কথা বলা অথবা মানুষের সাথে সময় দেওয়ার টাইমটা আমার হয় না। যেহেতু আমি একজন ইংলিশ মিডিয়ামের টিচার, তো আমি প্রত্যেক দিন আমার স্কুলে চলে যাই, স্কুল থেকে বাড়ি ফিরি, তারপর আমার ছেলে আছে মেয়ে আছে, তাদের পড়াশোনা, এই করতে করতে আমার সময় হয়ে ওঠে না। আমাদের যে ম্যাডাম ঘটনাটা পাঠান, ম্যাডাম বলেন আমার হাজব্যান্ড হচ্ছে একজন ডক্টর, আমি হচ্ছি একজন ইংলিশ মিডিয়ামের টিচার। আর সব থেকে বড় কথা, আমরা কর্মজীবনে যে যার মতো খুবই ব্যস্ত, আমাদের লাইফটা খুব ব্যস্ততার মধ্যেই কাটে। হঠাৎ করে একটা বছর কোনো রকমে এখানে বাড়িটা নেওয়ার পর আমি নিজেই
দেখাশোনা করতাম, হয়ে উঠতো না, কিন্তু কাছের লোক সেরকম স্থায়ীভাবে আমি পাচ্ছিলাম না। যা পেতাম ওই হয়তো 1 মাস 1.5 মাস কাজ করতো, তারপর চলে যেত। অ্যাকচুয়ালি হতো কি, আমাদের ম্যাডাম বলেন কাজের লোক তো পেতাম, কিন্তু তারা যেই টাকাটা চাইতো সেটাও আমি দিতাম, কিন্তু তারা পর্যাপ্ত সময়টা আমাকে দিতে পারতো না। কারণ আমার স্কুলে বেরোনো থাকে, আমার মেয়ে ছেলে তাদের সকালবেলা ব্রেকফাস্ট, তাদের স্কুলের জন্য টিফিন করে দেওয়া, বাড়ির যাবতীয় কাজ করা। আমি টাকা দিতে চাইলেও সেখানে সেরকমভাবে কাজ করার মতো মানুষ আমি পাচ্ছিলাম না। আজ তো 1 মাস করতো, তারপর তাদেরই টাইমের ঠিক থাকতো না। আমার একটা নির্দিষ্ট শিডিউলের মধ্যে আমার কাজ করতে হতো, সেটা তারা আমাকে দিতে পারতো না। এরকম করতে করতে 1টা বছর কাটে, ওই টানা টুনা করে কোনো রকমে এ আসে কাজ করে কয়দিন, ও আসে কয়দিন কাজ করে, এরকম করে কাটতে কাটতে ঠিক 1টা বছর যাওয়ার পর একটি বউকে পাই, যে দেখলাম না একটা নিয়মের মধ্যে চলে, সে আজও আমার বাড়িতে কাজ করে। তো সেই বউটি একদিন ছুটির দিনে আমি ওকে বললাম যে দেখো আমার একটু মাথায় কলপ করে দাও তো, আমাদের ম্যাডামের কথা। ম্যাডাম বলেন কাজের সেই বউটিকে, তখন সেই বউটি ম্যাডামকে কলপ করে দেয় মাথায়। তারপর ম্যাডাম তার সাথে খুব ভালো একটা সুসম্পর্ক হয়ে যায় আস্তে 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 আস্তে। তো সেখানে বুঝতেই পারছো 2007 মানে 8 থেকে উনি কাজে লাগে, আজ হচ্ছে 2024, কন্টিনিউ ওনার বাড়িতে কাজ করে। তো ম্যাডাম বলেন উনি এখন আমার আর কাজের বউ না, উনি হচ্ছে আমার এখন পুরো বাড়ির একজন মেম্বার। সব থেকে বড় কথা, ওনার কথা ম্যাডাম বলেন যে উনি আমার থেকে বয়সে বড়, ওনাকে আমি এখন দিদি বলেই ডাকি। সত্যি খুব ভালো উনি। তো সেখানে ওই দিদি ম্যাডামকে একদিন হঠাৎ ওই ছুটির দিনেই চুলে কলপ করতে করতে নেক্সট উইকে বলছেন যে ম্যাডাম আপনার হাজবেন্ড তো এরকম হসপিটালের ডক্টর শুনেছি, তা দাদার সাথে তো সেরকমভাবে কোনো সময় কথা হয় না, বাড়িতে থাকেন না, ওনার তো আর কোনো ছুটি বলে কিছু থাকে না, ডাক্তারদের জীবনটা কাজের মধ্যেই কেটে যায়, মানে ওনাদের তো সার্ভিস দিতেই হবে। তা তখন ওই যে কাজের দিদি তখন আমাদের ম্যাডামকে বলেন যে আচ্ছা হসপিটালে শুনেছি নাকি ভূত থাকে, তো আপনার তো এরকম হাজবেন্ড কাজ করে, মানে আপনার হাজবেন্ড তো ডাক্তার, তাহলে আপনার হাজবেন্ডও হয়তো হসপিটালে ভূত টুত কোনো সময় দেখেছে, মানে নর্মালি যেরকম মানুষ একটা জিজ্ঞাসা করেছে। তখন ম্যাডাম বলেন যে হ্যাঁ অনেক রকম অভিজ্ঞতা আছে, তোমাকে একদিন বলবো খুনি। এইটা ম্যাডাম ওই কাজের বউটিকে বলে। এবার ব্যাপারটা হচ্ছে ম্যাডাম কিন্তু আমাদেরও অনেক অভিজ্ঞতা বলেছেন, ম্যাডামের কাছ দিয়ে নিয়েছি, সব বের করে নিয়েছি। ম্যাডাম বলছে যে সোনা তুমি ঠিক কথা বের করতে পারো, আমি তোমাদের জন্য অনেক হসপিটালের ভৌতিক ঘটনা কালেক্ট করে নিয়েছি। দেন কালকে আমি ঘটনা দিইনি, কালকে 3খানা ঘটনা এসছে, আরও একটি হসপিটালের ঘটনা এসছে, তোমাদের আমি বলবো সব, একটা মাতৃ সদনের ঘটনা এসছে, সব বলবো। তা তখন ম্যাডাম বলছে যে আমি কাজের বউটিকে বলি যে হ্যাঁ এরকম আমার হাজবেন্ড হসপিটাল যে আত্মার পেশেন্ট উনি বুঝতে পারেন, রাতের বেলা উনি যখন ডিউটিতে থাকেন, কোনো সময় ওটিতে থাকলে পারে, এরকম অনেক কিছু হয়। তো এই বিষয় নিয়ে কথা বলতে বলতে তখন ওই কাজের যে দিদি তখন ম্যাডামকে বলেন যে ম্যাডাম জানেন আমাদের এখানে একটা পুকুর আছে, যেই পুকুরে যখন পানি ফল হয় ওই সিজনটায় রাতের বেলা ওই পুকুরের মধ্যে সাদা শাড়ি পরা একজনকে দেখা যায়, পুকুর পাহারা দেয়। তখন ম্যাডাম বলছে হেই কি বলছো, পুকুর পাহারা দেয় সাদা শাড়ি পরে কে, আশেপাশের কোনো মহিলা? বলছে না আশেপাশের কোনো মহিলা না, কিন্তু এর পিছনে একটা অনেক বড় ঘটনা আছে। তখন বলছে যে কি ঘটনা? এবার ম্যাডাম যেরম ভাবে বলেছে ওই দিদির মুখ থেকে নিয়ে আমি সেরম ভাবে তোমাদের বলছি, ঘটনাটা মন দিয়ে শোনো। আমাদের ম্যাডাম বলেন যে ওই কাজের যে দিদি উনি তখন বলছে যে ওই পুকুরটা বহু বছর আগে, আজ থেকে ধরে নাও 47-48 বছর আগে ওই পুকুরটা একজনের ছিল। ওই পুকুরটা তখন জোড়া পুকুর ছিল না, পুকুরটা না একটাই ছিল, বিশাল বড় ঝিল টাইপের। ওখানে তখনও নাকি ওই পানি ফল সিজনে চাষ করা হতো। আর যে বউটার পুকুরটা ছিল সেই বউটাকে তার স্বামী ওই পানি ফল মানে যখন চাষ হতো না তখন ওই বউটা অনেক বছর আগে, তো বউটা তখন বলতো যে এই যে পানি ফলগুলো যে
পুকুরে হয়, এই পানি ফল পুরোটাই বিক্রি করে ও স্বামীকে বলতো, মানে লোকজন দিয়ে পানি ফলটাকে তুলিয়ে যা বিক্রি হবে এই টাকাটা তুমি আমাকে দেবে, আর এই টাকাটা আমি আমার বাবার বাড়িতে পাঠাবো। কারণ পুকুরটা অ্যাকচুয়ালিও ওই যে বউটি তার বাবাই কিনে দিয়েছিল পুকুরটা, যে এই পুকুরটা তোকে আমি দিলাম কিনে, তুই এই পুকুরটায় মাছ চাষ করবি, একটা জীবিকা। অনেক জানো তো আগেকারের মানুষরা ছিল, যেটা আমরা এখন শুনছি যে একটা ট্রেন্ড উঠেছিল না কিছুদিন আগে, যে মেয়েকে এত টাকা সোনা দানা দিয়ে বিয়ে না দিয়ে নিজের একটা ফ্ল্যাট কিনে দাও, নাহলে জমি কিনে দাও, একটা বাড়ি কিনে দাও, যাতে কোনো রকম কিছু হলে তার একটা থাকার জন্য আশ্রয় থাকে, বলতে পারে না এটা আমার নিজের বাবার টাকায় দেওয়া আমার নিজের বাড়ি। তো সেরকমই আগেও এরকম জিনিস ছিল। তো মেয়েটির বাবা, মানে যার পুকুর ছিল, যখন বিয়ে হয় ছেলেটির সাথে, তখন ওই পুকুরটা ওই মেয়েটির বাবা তখন মেয়েটির নামে দিয়েছিল, যে তুই মাছ চাষ করবি এই পুকুরে, মাছ চাষ করে যা হবে এটা দিয়ে তোর সংসার চলবে, আর কিছু যদি তুই কাউকে দিবি, এই বলে দিয়েছিল। মেয়েটির বাড়ির অবস্থা খুব ভালো ছিল। তো যাকে বিয়ে করে সেই ছেলেটি প্রথম ভালো ছিল, পরে দেখছে ও হচ্ছে নেশারি, মদ্যপ অবস্থায় প্রত্যেকদিন আসতো আর এসে বউটিকে মারধর করতো, বাড়িতে খুব অশান্তি হতো, এটা আশেপাশের লোকও ওখানে জানে। তো এবার যখন পানি ফল চাষ করা শুরু করলো, বলছে প্রথম বছর প্রচুর পানি ফল হয়, ওই পুকুরে প্রচুর পানি ফল হয়। তখন সব জায়গায় না পানি ফল চাষ হতো না, আজ থেকে 40-48 বছর আগে অত পানি ফল চাষ হতো না। তখন ওই বউটার পুকুরে প্রথম পানি ফল চাষ হয়। বলে ওই বউটাকে নাকি ওই পানি ফল এত হয়, স্বামীটা লোভ সামলাতে না পেরে ওই বউটাকে নাকি গলায় গামছা বেঁধে রাতের বেলা হত্যা করে। হ্যাঁ, একদম বাস্তব শুনছো, কোনো রকম যেটা শুনছো এটা কোনো রকম গল্প না, এটা সত্যি বাস্তব ঘটনা। ওই বউটাকে গলায় গামছা দেয়। কারণ আমাদের ম্যাডাম বলেন, যখন ওই বউটার সাথে লোকটার বিয়ে হয় তখন নাকি ওদের অবস্থা খুব ভালো ছিল। আস্তে 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 স্বামীটা এত নেশা করতো, শুধু নিজে না, পাড়ার অনেক ছেলে লোক সবাইকে নিয়ে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা হলেই ওই নেশা নিয়ে বসে পড়তো থেকে। এই করতে করতে আস্তে আস্তে তাদের আর্থিক অবস্থাটা খুব খারাপের দিকে যায়। তখন ওই বউটি প্রথম পানি ফল চাষ করা শুরু করে। যখন তাকে খুব ভালো, ওই জলে সব পুকুরে পানি ফল কিন্তু হয় না, যখন তাকে ওই পুকুরে খুব ভালো ফলন হয়েছে, জানে অনেক টাকায় পানি ফল বিক্রি হবে, অনেক বড় পুকুরটা তোমাদের দেখাবো, দেখবে অনেক বড়। তখন কিন্তু জোড়া পুকুর ছিল না, বারবার বলছি। তো ওই সময় ওই পুকুরে যখন তাকে বাহ বেশ ভালো তো চাষ হয়েছে, অনেক টাকায় বিক্রি হয়, স্বামীটা লোক না সামলাতে পেরে বউটাকে গলায় গামছা দিয়ে মেরে ফেলার পর থেকে যখনই প্রত্যেক বছর পানি ফল বলে চাষ করতে হয় না, বিশ্বাস করবে এই বছরে যে আমি দেখে এসছি, বলে বিশ্বাস করবে না, ম্যাডাম বলছে শোনা 48 বছর ধরে এই জিনিসটা হয়ে যাচ্ছে, বলে কেউ ওই পানি ফল নাকি চাষ করে না। পানি ফলের সিজনে নাকি আপনা আপনি পানি ফল হয়, কেউ চাষ করে না। বিশ্বাস করতে পারছো? সারা বছর হয় না, কিন্তু এই সময়টা নিচে থেকে পানি ফল হয়, ওই পুকুরে ভর্তি পানি ফল, তোমরা ফুটেজে দেখবে। আর বলে এই যে পানি ফল যে হয়, এই পানি ফল রাতের বেলা একজন মহিলা ওখানে গার্ড দেয়। হ্যাঁ, গার্ড দেয়, সেটা হচ্ছে যার পুকুর সেই গার্ড দেয়। আজকে 48 বছর ধরে সেই মহিলা, যখন পানি ফল হয় তখন ওই মহিলাকে মধ্যরাতে দেখা যায়। আর ওইখান থেকে ঠিক ওই ধরো 9টা-10টার পর থেকে আর ওই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে না। আর ওই দিকে যাওয়ার কিন্তু কোনো রাস্তা নেই, সবাইকে ঘুরে হাই রোড দিয়ে যেতে হবে। মানে যেখান থেকে ধরো বাড়ি যাওয়ার 5 মিনিট লাগে, সেখান থেকে লোক 3 ঘন্টা ঘুরে বাড়ি যায়, ওখান থেকে কেউ যায় না। এখনো আতঙ্ক। সে কিন্তু কাউকে কিছু করে না, সে চাষ মানে পাহারা দেয়, কিন্তু ওখান থেকে ভয়তে কেউ যায় না। বলে লম্বা করে সাদা শাড়ি পরা একজন পুকুর থেকে হেঁটে হেঁটে যায়। এটা কোনো মানুষের পক্ষে বলো তো সম্ভব যে পুকুর থেকে হেঁটে হেঁটে যাবে? একটা আত্মাই পারে, কারণ সে তো একটা হাওয়া, সে তো অশরীরী।
কিন্তু তাকে দেখা যায়, বহু মানুষ দেখেছে। আমাকে ম্যাডাম কালকে বলছেন যে সোনা তুমি থেকে যাও আমাদের বাড়িতে, থেকে যাও, 1 ঘন্টা ডিস্টেন্স, আমাদের গাড়ি আছে, একবার রাতের বেলা, আজ এত বছরে তো কোনোদিন যাইনি, 2007 সালে এখানে এসছি, কোনোদিন যাইনি রাতের বেলা, জানার পর থেকে তোমাকে নিয়ে নয় রাতের বেলা প্রথম যাব, চলো দেখে আসি। তা আমি বললাম যে না থাক, যেটা পাড়ায় কিছুটা হলেও মানে রটে সেটা তো অবশ্যই হয় না, কিছুটাও তো ঘটে তবেই তো সেটা রটে। তো আমি বললাম না থাক, বিশ্বাস আছে, যে দিদি আপনার বাড়িতে কাজ করেন ওনার কথাতেও বিশ্বাস আছে, ম্যাডাম আপনার কথাতেও বিশ্বাস আছে। আমি পুকুরটা দেখে গেলাম, আর ম্যাডাম কালকে সাথেই ছিল। ম্যাডাম ক্যামেরার সামনে আসতে চাননি, বুঝতেই পারছো উনি একজন স্কুলের ইংলিশ মিডিয়ামের টিচার, অবভিয়াসলি ওনার একটা ফেম আছে, একটা ফেস ভ্যালু আছে, উনি কখনোই আসবেন না, উনি আসেননি। কিন্তু জায়গাটার ফুটেজ বা তোমরা দেখে আসো, যাও, তারপর নেক্সট ঘটনায় আসছি, যাও। তো দর্শক বন্ধু, পুকুরটা তোমরা দেখলে, জোড়া পুকুর, এইটাই অনেক বড় জোড়া পুকুর। আমি যখন ওখানে ভিডিওটা তুলি তখন ওখানে দাঁড়াইনি, ওখান থেকে জাস্ট গাড়িতেই ছিলাম, গাড়ি করেই আমি তুলি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার তো ওই পুকুরটা দেখেই না পুরো ঘটনাটা মনে পড়ছিল আর গা কাটা দিচ্ছিল। পুকুরটা ভাবো রাতের বেলা কেমন থাকে, যদিও সন্ধ্যাবেলা তোলা, ওই ম্যাডামের লোকেশনে যেতে যেতে আমার অনেকটা টাইম লেগে যায়, অনেকটা টাইম লেগে যায়। বেরোই যখন তখন আলো ছিল, ওনার কাছে যেতে যেতে প্রায় অন্ধকার হয়ে গেছে। যাই হোক, এবার নেক্সট যেটা আমাকে উনি দেখান সেটা হচ্ছে একটা বহু বছরের পুরনো বাড়ি, একদম রোডের উপর বাড়িটা, বিশ্বাস করতে পারো একদম রোডের উপর। আমাদের ম্যাডাম বলেন সোনা এই যে বাড়িটা, তোমাকে আমি ডেকেছি এই দুটো ঘটনা শেয়ার করার জন্য, আমি চাই তুমি এই ঘটনাগুলো তোমার চ্যানেলে শেয়ার করো। তুমি যেহেতু সবসময় বলো যে ফুটেজ আমাকে দাও, ফুটেজ দাও, হ্যাঁ ইউটিউবে এখনো পর্যন্ত দেখিনি এরমভাবে ফুটেজ তুলে এনে কেউ ঘটনা শেয়ার করতে। এবার দেখো, এটা আমার ব্যক্তিগত মতামত, তোমরা অনেকে না, কেউ 2-1জন তোমরা বলো ফুটেজের মধ্যে কি তাৎপর্য আছে, ফুটেজ দেখিয়ে কি হবে। ফুটেজ দেখানো এই কারণে, সেটা হচ্ছে আমি যে ঘটনাটা তোমাদের সাথে বলছি অ্যাকচুয়ালিও সেইটা রিয়েলে আছে কিনা, সেই জায়গাটা আছে কিনা, তার জন্য কিন্তু আমি ফুটেজগুলো চাই, ভয়েসগুলো তোমাদের শোনাই কেন, যাতে ঘটনাটা আমাকে বাস্তবে কেউ পাঠিয়েছে কিনা সেটার প্রমাণের জন্য। তারপরেও যদি তোমাদের মনে হয় যে দিদিভাই বানিয়ে বলে বা রাস্তা দিয়ে ফুটেজ তুলে নিয়ে আসে, তাহলে ঠিক আছে, চলো গল্প ভেবেই তোমরা শুনে নাও, ওতে আবার কিছু করার নেই। এইবার আমাদের ম্যাডাম বলেন যে সোনা একটি বাড়িতে তোমাকে নিয়ে যাব। তো ম্যাডামের বাড়ি প্রায় আমি ছিলাম 15-20 মিনিট, তারপর ম্যাডাম আমাকে ওখান থেকে একটি লোকেশনে নিয়ে যায়। ওখান থেকে প্রায় অনেকটা সময় লাগে, মানে অলি গলি গ্রামের ভেতর দিয়ে নিয়ে গিয়ে একটা হাই রোডে ওঠে। ওখানে একটা বাড়ি, যেই বাড়িটা দেখে বেশ ভয়ঙ্কর লাগছিল, সেই ফুটেজও আমি তোমাদের দেখাবো, একদম ভিডিও ফুটেজ, কোনো ফটো তোলা না। ম্যাডাম বলছেন এই যে বাড়িটা দেখছো, বাড়িটা 2 তলা কি 3 তলা ছিল, আমার ফুটেজে আছে, যদিও আমি ঠিকমতো অতটা ওই সময় মানে বাড়িটা লক্ষ্য করিনি, কারণ সত্যি কথা বলতে কি বলতো, এইসব ভুতুরে বাড়িগুলোর সামনে দিয়ে ভিডিও করাটাও কিন্তু একটা ক্রিটিক্যাল ব্যাপার থাকে, তার মধ্যে লোকালিটির কিছু লোকজন থাকে, কারণ অনেকে না এগুলো ছড়াতে দেয় না, কারণ সেখানে যদি ছড়িয়ে যায় তাহলে ওই বাড়িটা কেউ ভাড়া নেবে না অথবা কেউ কিনবে না। সব থেকে বড় কথা, আমাদের ম্যাডাম যে বাড়িটা দেখান বলে এই যে সোনা বাড়িটা দেখছো পুরো ঘেরা অবস্থায়, বাউন্ডারি দেওয়া একটা বড় বাড়ি, ওই বাড়িটার ভেতরে বলে রাতের বেলা মধ্যরাতে বলছে ওখানে নাকি মেয়ে ছেলেদের চিৎকার শোনা যায়, চিৎকার, কান্নার শব্দ, পায়ের নুপুরের শব্দ, মনে হয় যেন দৌড়াদৌড়ি করছে, অনেকগুলো মেয়ে ভিতরে দৌড়াদৌড়ি করছে। এবার এই যে দৌড়াদৌড়ি করছে অথবা চিৎকার করছে বা কান্না করছে, মহিলার কণ্ঠ, এইগুলো যে শোনা যায়, এগুলো কিন্তু পাশে একটা, ওই বাড়িটার পাশে একটা গাড়ি গ্যারাজ আছে, তো ওই গ্যারাজে যারা কাজ করে তারা রাতের বেলাও ওই গ্যারাজে থাকে 2-3 জন। ওখানে লরি, বাস, নানা রকমের গাড়ি আসে, তো
যেহেতু একদম হাই রোডের ওপর ধাবা টাইপের, তো ওখানে ওনাদের থাকতে হয়। ওনারাই বলেছেন যে এই বাড়িতে কেউ তো থাকে না, বাড়ি পুরো তালা দেওয়া, কিন্তু ওই বাড়ির ভেতর রাতের বেলা কে চিৎকার করে, কে হাটে হাটে দৌড়াদৌড়ি করে, ফিস ফিস করে, এত জোরে সেটা শোনা যায়। এমনকি কান্নার শব্দ শোনা যায়, পায়ে নুপুরের শব্দ শোনা যায়, হাসির শব্দ শোনা যায়। রাতের বেলা এগুলো হয়। বলছে যখন অমাবস্যা পূর্ণিমা থাকে বা কালী পুজোর যে গভীর কালো অমাবস্যা, পুরো ওই সময় বলছে যে কেউ এই বাড়ির যদি সদর গেট, আমি দেখাবো তোমাদের, এইখানে যদি কেউ এসে দাঁড়িয়ে থাকে রাতের বেলা 12টার পর থেকে 3টে পর্যন্ত ওই শব্দ শুনতে পারবে, শব্দ শুনতে পারবে ভিতরে, কিন্তু তালা দেওয়া, কেউ নেই। এমনকি বলছে ওই বাড়ি যার ছিল সে ওখানে থাকে না, সে ওই স্থানীয় একজন মানে কোনো উচ্চ পদস্থর একজনের কাছে চাবিটা দিয়ে যায়। বলেছে যে আমি এখানে তো থাকতে পারলাম না, এবার বাড়িটা তো চাইলেই বিক্রি করা যায় না, আপনি চাবিটা আপনার কাছে রেখে দেন। সে প্রতাপশালী ওখানের, তো বলছে আপনার কাছে রাখেন, আপনি ঘর ভাড়া দেবেন, যদি কিছু টাকা আপনি আমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে গেছেন, বলেছেন এই নাম্বারে আপনি যদি ঘর ভাড়া হয় কিছু টাকা আপনি আমাকে দিয়ে দেবেন, আর আপনি বেশিরভাগটা রেখে দেবেন, ঠিক আছে। তা যাকে দিয়ে গেছে প্রতাপশালী একজন, তো সে আবার অনেকবার চেষ্টা করেছে ঘর ভাড়া দেওয়ার, 2-3 জনকে ঘর ভাড়া দিয়েছেও, তারা 1 মাস থেকেছে, মানে 1 মাস থাকার পর ওখান থেকে একদম তল্পি তালপা গুছিয়ে নিয়ে উধাও, কেউ থাকে না ওখানে। এখন কি করে, ওই যে বাড়িটা তোমরা দেখবে ভুতুড়ে বাড়ি, ওই বাড়িটার একদম নিচের একটা রুম আছে যেখানে সব সময় দিনে রাতে একটা লাইট চলে, দিনে রাতে লাইট জ্বলে। কারণ আমিও কালকে জিজ্ঞাসা করি যে বাড়িতে যখন কেউ থাকে না তখন লাইটটা কে জ্বালায় বা লাইটটা কেন জ্বলছে, তখন আমাদের ম্যাডাম পাশে গ্যারেজে নিয়ে যায়। ওখানে ছেলেরা বলে যে আসলে কি জানেন তো, এই বাড়িটা যার আন্ডারে এখন আছে যে প্রতাপশালী একজন, সে ওই লাইটটা জ্বালিয়ে রাখে, কারণ ওই লাইটটা কেটে গেলে পরে সে দিনের বেলা এসে লাইটটাকে চেঞ্জ করে দেয়, আর লাইটটা কিন্তু অনবরত রাত দিন জ্বলতে থাকে। যদি সন্ধ্যার সময় কেউ আসে যে ঘর ভাড়া নেবে, সে দেখবে লাইট জ্বলছে। লাইট জ্বলা মানে কি, নিশ্চয় বাড়িতে কেউ আসে, যাওয়া আসা করে বা এরকম কিছু, তার জন্য সেই প্রতাপশালী যার কাছে চাবিটা আছে বাড়ির, সে লাইটটাকে জ্বালিয়ে রেখে দেয়। এইটা হচ্ছে লাইট জ্বালিয়ে রাখার রহস্য, যেটা কালকে জানলাম। মানুষের মাথায় যে কত কত বুদ্ধি আছে, কত ধরনের, সেটা না মানে বিষয়টা জানলে বোঝাই যায় না। আমি দেখে ভাবলাম কেউ বলবেই না ওটা ভুতুড়ে বাড়ি, দেখে মনে হচ্ছে সেটা আমরা যারা ভূত প্রেত নিয়ে খেলা করি, ভূত প্রেত নিয়ে নাড়াচাড়া করি, এসব বিষয় নিয়ে পড়াশোনা করি, আমরা বুঝতে পারবো, কিন্তু সাধারণ মানুষ দেখলে পারে হট করে বুঝবে না। একটা ধোঁয়াশা লাগবে, একটা গা ছমছমে পরিবেশ বাড়িটা আছে, যতই যাই করুক, কিন্তু হট করে সাধারণত বোঝা যাবে না। বাড়িটা দেখলে বন জঙ্গলে ঘেরা একটা কালো কালো পরিবেশ, একটা ধোয়া ধোয়া টাইপের। একটা গৃহস্থর বাড়ি যেরকম স্বচ্ছ হয় না, সেরকম বাড়িটা না, বাড়িটা দেখেই ভয় লাগবে। তো আমি জিজ্ঞাসা করলাম। তারপর একটা ঘটনা তোমাদের ছোট করে বলি। বলছে আমাদের পাশের গ্যারাজের ছেলেগুলো বলছে যে জানেন তো, এই আজ থেকে 7-8 মাস আগে ওই যার কাছে চাবি দেওয়া রয়েছে, উনি একটা ভাড়া দিয়েছিল, একটা ছেলে আর মেয়েকে ভাড়া দিয়েছে। এবার ছেলেটা মেয়েটা দুজনকে দেখতে খুব সুন্দর, এবার তারা না বেশি মালপত্র নিয়ে আসেনি। আর দেখবে যেখানে যেখানে মানুষ ভাড়া যায়, লোকালিটির লোক দেখে যে তার বাড়িতে কি কি আসবাবপত্র আছে বা কিছু, দেখছে তারা দুজন ব্যাগ নিয়ে এসছে আর কিছু বাসন ঠাসন পরে পরে কিনে এনেছে। তখন আশেপাশে গ্যারেজের যে দাদারা ছিল যারা কালকে বলছিল, ওরা বা পাশাপাশি কিছু বাড়ি দোকান আছে, দোকানওয়ালা বাড়ি, তারা বলছে যে বাবা ছেলেটা মেয়েটা কি নতুন বিয়ে করেছে নাকি নতুন সংসার, কিছুই তো নেই। একমাত্র নতুন সংসার হলে আস্তে আস্তে করে, আর 2 নম্বর হচ্ছে যদি পালিয়ে যায় তাহলে পরে তাদের কাছে তো আর ঘর থেকে কিছু আনতে পারে না, তখন ওই আস্তে আস্তে করে, দুটোর মধ্যে একটা হবে। তো সবাই সেই নিয়ে একটা কানাফুসা করছিল। তারপর বলছে সেই ছেলেটা আর মেয়েটা জবে থেকে ঢুকেছে, বলে দিনের বেলা ঠিক থাকতো, রাতের বেলা প্রত্যেক দিন ছেলেটা মেয়েটাকে মারতো, মেয়েটা ছেলেটাকে মারতো, দুজনে খুব ঝামেলা করতো, চিৎকার চেঁচামেচি, নোংরা নোংরা ভাষায় গালি গালাজ এসব হতো ঘরের মধ্যে। তারপর যে ওদেরকে ঘর ভাড়া দেয় ওই প্রতাপশালী দাদা, সে
মানে পাড়ার চাপে সবাই তখন চাপ দিতে থাকে যে কি ব্যাপার, এরকম ঘর পড়েছিল শূন্য, এমন ভাড়া দিয়েছো, ফ্যামিলিও না, একটি ছেলে একটি মেয়ে, বলছো হাজবেন্ড ওয়াইফ, তাদের বাড়ির কোনো মালপত্র নেই, আলমারি খাট শোকেস কিছুই নেই, দুটো বাসন নিয়ে এসছে পরে, লোকে তো সবই দেখে না, পাশে পাশে দোকান ঘরগুলো আছে। তো বলছে যে এরা তো সারাদিন ভালো থাকে, রাতের বেলা প্রত্যেক দিন গালি গালাজ মারপিট করে, এরকম করলে তো পাড়ায় হবে না। তো এবার যার বাড়ি সে কেন ওই প্রতাপশালী দাদার কাছে চাবিটা দিয়ে গেছে জানো, যাতে কোনো রকম কিছু হলে পাড়ার কেউ প্রোটেক্ট না করতে পারে। হ্যাঁ, কেউ বলতে পারবে না, কেন তার পাওয়ার আছে, তার প্রতাপ আছে ওখানে, ঠিক আছে, তার জন্য। কিন্তু পাড়ার লোক সবাই মিলে একত্র হয়ে তাকে বলে যে দাদা এরকম ভাড়া দিয়েছেন, ছেলেটা মেয়েটা দিনের বেলা তো থাকেই না, যখন থাকে তখন কেউ বলবে না বাড়িতে আছে, রাতের বেলা এরকম হয়। তো সেই প্রতাপশালী যে দাদা উনি ওদেরকে ওখান থেকে তুলে দেয়। তারপরে আরো ভাড়া আসে, তারা ওরকম ভয়তে পালিয়ে যায়। এমনকি পাশে যে গ্যারাজ ঘর আছে ওখানে গিয়েও বলেছে এরকম ফ্যামিলি এসছিল, বয়স্ক স্বামী স্ত্রী একটা মেয়ে, হ্যাঁ এরকম এসছিল, তারাও নাকি বলেছে যে রাতের বেলা নাকি ওই রাতের বেলা জানলার মধ্যে শব্দ করে। তারপরে রুমের যে দরজা, বলছেন রুমের দরজা ভিতর দিয়ে লক করে রাখলেও নিজে নিজে দরজা মধ্যরাতে খুলে যায়। তুমি গিয়ে আবার যদি দরজা লক করো, আবার মধ্যরাতে নিজে থেকে খুলে যাবে। কে খুলছে? তুমি তো লক করে আসছো, একবার খোলার পর আবার খুলে যাচ্ছে, সারা রাত এরকম লক খুলে যায়। এরকম করে তাদেরও ঘুম হয় না, শরীর খারাপ হচ্ছে। তারপর দুপুরবেলা বলছে কিচেনের মধ্যে ভাত মাছ তরকারি রান্না করে রাখা আছে, সব একদম পরিপাটি করে হয়তো সেই বাড়িতে কেউ নেই, বউটি হয়তো রান্না বান্না করে হয়তো টিভি দেখছে বা কোনো কাজ করছে। দুপুরবেলা যখন খাবার আনতে গেল, তখন দেখলো মাছ বা মাংস যাই রান্না করুক কিচ্ছু নেই। একবার দুবার এরকম হয়েছে, তারা রান্নাঘরে জানলা সব বন্ধ করে রাখতো, মানে কোনো কারণে যাতে বাইরের হাওয়া পর্যন্ত ঘরে না ঢুকতে পারে, জানলা গেট সব বন্ধ রাখতো। তারপরেও দেখতো দিনের পর দিন ওরকম দুপুরবেলা কি রাতের বেলা খাবার ভ্যানিস, মাছ মাংস হলেই সেগুলো ভ্যানিস, ফ্রিজ থেকে খাবার উধাও হয়ে যেত। ফ্রিজের মধ্যে কাঁচা মাছ কাঁচা মাংস এনে রাখলে সেই মাছ মাংসও নাকি ফ্রিজের মধ্যে থাকতো না। বলে বাটি পুরো ফাঁকা, খুলে দেখছি বাটিতে কিছু নেই। অদ্ভুত ব্যাপার না? এখন ওখানে আমি যেটা ম্যাডামের সাথে কালকে লোকেশনে গিয়ে বললাম, আমার মনে হয় ওখানে কোনো জিনের বাস, কেন আত্মা থাকলে তার উপস্থিতি বোঝায়, ভয় দেখায়। কিন্তু এই যে মাছ মাংস রান্না করা বলো কাঁচা বলো, হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, তারপরে খুব জোরে জোরে হাসির শব্দ, ছমছম 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 করে মনে হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠে আবার নেমে গেল, এত শব্দ যেগুলো বাইরের লোকও একদম ঠান্ডার সময় খুব ভালো বোঝে যায়। বলে ম্যাডাম কালী পুজোর সময় বেশ গা ঢাকা ঢাকা ঠান্ডা পড়ে, এখন তো পড়ে না, আগে পড়ে যেত। বলছে ভালো পায়ে নুপুরের শব্দ শোনা যেত। বলে আমরা মানে কি বলবো, ওই যে বাড়িটা, বলছে আমরা দিনের বেলা বাড়ির দিকে তাকিয়ে দেখি না, কারণ বাড়িটা না কিরকম যেন একটা লাগে, মানে কিরকম বলবো, একটা শোকা হতো, একটা বাড়িতে যদি যাও একটা শোকের ছায়া দেখবে, হট করে তোমার মনেও শোকটা চলে আসবে, যে এখানে কোনো রকম মানে আনন্দ নেই মনে, একটা শোক টাইপের। ওই বাড়িটার দিকে তাকাবে তোমার দেখে ওরকম মনে হবে। কালকে যখন আমিও দেখছি তখন আমারও মনে হচ্ছে, যাকে তোমরা ফুটেজটা দেখে আসো যাও। এবার তোমাদের আমি একটু ভালো করে দেখাই, দেখো এই দেখো বাড়িটা লোকেশন, এইটা কিন্তু লাইট জ্বলছে আলাদা সাইড, ঠিক আছে, এই হচ্ছে লোকেশন, দেখো এই হচ্ছে রোড, এটা হচ্ছে রোড, মেন রোড, ঠিক আছে, এটা হচ্ছে রোড, আর এই হচ্ছে বাড়ি। তো দর্শক বন্ধু, তোমরা বাড়িটার ফুটেজ দেখলে তোমাদের দেখে কিরকম মনে হচ্ছে? আর সেই যে লাইটটা একদম দেখেছো নিচের তলায়, লাইটটা কিন্তু জ্বলে, ওটা দিনের বেলাও জ্বলে কিন্তু বোঝা যায় না, রাতের বেলা সন্ধ্যা হলে বোঝা যায় ওইটা জ্বলে। ওখানে কেউ যায় না ওই লাইট বন্ধ করতে বা জ্বালাতে, ওরকম জ্বলে। যখন কেটে যায় রাস্তা দিয়ে আসতে যেতে, মানে যার কাছে চাবি আছে ওই দাদা যখন দেখে দিনের বেলা আসে কাউকে নিয়ে, এসে পুট করে তালাটা খুলে ঢুকেই লাইটটা পরিবর্তন করে দিয়ে আবার বেরিয়ে চলে যায়। এই করে করেই চলছে। এই হচ্ছে সেই বাড়ি, আর এই হচ্ছে জোড়া পুকুর, যেখানে পানি ফলের প্রত্যেক বছর
এখনো নাকি সেই মহিলাকে দেখা যাচ্ছে। তাহলে ভাবো আমাদের পৃথিবীতে এখনো পর্যন্ত অনেক কিছু হয় যেগুলো আমরা জানি না, কারণ আমাদের কাছে সেই ঘটনাগুলো আসে না। তবে আমি তোমাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ যারা আমাকে তোমরা এত রিস্ক নিয়ে ফুটেজগুলো আমাকে শেয়ার করো, অথবা তোমরা লোকেশনে আমাকে ডাকো। আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা যদি পারো এরকম কোনো রকম জায়গা থাকলে আমাকে বলো, আমি আসবো, ঠিক আছে? তোমাদের জন্য সেখান থেকে তোমাদের অভিজ্ঞতা শুনবো, ফুটেজ নেব, ভিডিও করব, সাথে থেকো, সব কিছু আসবে আস্তে আস্তে। কালকেও আছে হসপিটালের ঘটনা, একদম প্রুফ সহকারে তোমাদেরকে কালকে ঘটনা শোনাবো, সাথে থেকো। আজকে আসবো, যেতে যেতে সবাইকে বলবো খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। আজকের মতো টাটা, আগামীকালের জন্য অপেক্ষা করো, ঠিক রাত 10:30টায় দেখা হবে। গুড নাইট, চলো।